বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি পরিসংখ্যান বিভাগের নন মেজর স্টুডেন্টদের একটা ক্লাস নিব। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তোমাদেরকে এই করোনাকালীন সময়ে তোমাদেরকে একটু পড়াশোনায় ব্যস্ত রাখা, তোমরা যেন একটু পড়ালেখা চালিয়ে যেতে পারো, সেই উদ্দেশ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয় তোমাদের জন্য। তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং নিজেদেরকে পড়ালেখায় ব্যস্ত রাখবে, পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি খেয়াল রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরু করি তোমাদের আজকের ক্লাস। আমরা আজকে তোমাদেরকে স্ট্যাট NM 202 এই কোডের প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্স এর উপরে একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের টপিক হচ্ছে chi-square টেস্ট। তোমরা টেস্ট অফ হাইপোথিসিস এর আগে বেশ কিছু ক্লাস করেছো, তারই ধারাবাহিকতায় chi-square টেস্ট হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস এর একটা ইম্পর্টেন্ট পার্ট। হোয়াট ইজ chi-square? A chi-square distribution is the distribution of the sum of squares of k independent standard normal random variables with k degrees of freedom. The chi-square distribution was first introduced by German statistician Friedrich Robert Helmert. The chi-square test was the first used by Karl Pearson in 1900. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে chi-square টেস্ট প্রথম ব্যবহার করেছিলেন কার্ল পিয়ারসন 1900 সালে। ওনার এই chi-square টেস্টের থেকে একটা অংশ আমরা পাই chi-square ডিস্ট্রিবিউশন। এই chi-square স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশনটা ফলো করে সেটাকে আমরা বলি chi-square ডিস্ট্রিবিউশন। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে একটু জেনে নেই। chi-square টেস্ট শুরু করার আগে আমরা কিছু বিষয় একটু জানি। তোমরা টেস্ট অফ হাইপোথিসিস এর ক্লাস করেছো এবং এই বিষয়গুলো সম্বন্ধে আগেও তোমরা ধারণা নিয়েছো। তারপরও আমরা একটু আলোচনা করে নেই। যেমন কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে: প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, ডিগ্রিজ অফ ফ্রিডম, কন্টিনজেন্সি টেবিল। এগুলো chi-square টেস্ট করতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেজন্য আমরা একটু ইম্পর্টেন্ট টার্মস গুলো একটু জেনে নিচ্ছি। প্যারামেট্রিক টেস্ট কি? The test in which the population constants like mean, standard deviation, standard error, correlation coefficient, proportion, etc. and data tend to follow on assumed or established distribution such as normal, binomial, Poisson, etc. Parametric test actually population characteristics নিয়ে যেই টেস্টটা করা হয় বা যে পপুলেশন ক্যারেক্টারিস্টিকটা কনসার্ন নিয়ে যেই টেস্টটা করি সেটাকে আমরা বলি প্যারামেট্রিক টেস্ট। তোমরা জানো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশনকে আমরা বলি প্যারামিটার, ঠিক আছে? আর স্ট্যাটিস্টিকটা হচ্ছে স্যাম্পল ক্যারেক্টারিস্টিক। তো প্যারামেট্রিক টেস্টে অবশ্যই পপুলেশনকে কনসিডার করা হচ্ছে। আর নন প্যারামেট্রিক টেস্টে কি করা হচ্ছে একটু দেখে নেই আমরা। The test in which no constant of population is used, data do not follow any specific distribution and no assumption are made in those tests. যেমন classify good, better and best. We just allocate arbitrary number or marks to each category.
অর্থাৎ নন প্যারামেট্রিক টেস্টে পপুলেশনকে কনসিডার করা হয় না, স্যাম্পল নিয়ে, যেহেতু পপুলেশন এখানে কনসিডার করা হচ্ছে না, সো এখানে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি। হাইপোথিসিস কি? It is a definite statement about the population parameter. অর্থাৎ আমরা যখন কোনো টেস্ট অফ হাইপোথিসিসে চলে যাই কোন একটা বিষয় নিয়ে, আমরা পপুলেশন সম্বন্ধে একটা ধারণা করে নেই বা অ্যাজাম্পশন করে নেই, সেটাকেই আমরা বলছি হাইপোথিসিস। হাইপোথিসিস আমরা জানি দুই প্রকার, প্রধানত নাল হাইপোথিসিস আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। Null hypothesis states that no association exists between two cross-stable variables in the population, and therefore the variables are statistically independent. অর্থাৎ আমরা chi-square টেস্টে নাল হাইপোথিসিস ধরে নিচ্ছি যে তাদের দুটা ভেরিয়েবল নিয়ে কাজ করি আমরা, এবং দেখা যাবে যে এই ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো রিলেশন নেই। আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ধরে নিচ্ছি যে ভেরিয়েবল গুলো পরস্পর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ রিলেটেড ভেরিয়েবল। তাহলে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিসের পরে আমরা দেখছি ডিগ্রিজ অফ ফ্রিডম কি। It denotes the extent of independence enjoyed by a given set of observed frequency. Suppose we are given a set of n observed frequency which are subject to k independent constraints. Then degrees of freedom, number of frequencies minus number of independent constraints on them. Chi-square distribution এর ক্ষেত্রে degrees of freedom হচ্ছে r-1 into c-1, যেখানে r is equal to the number of rows, c is equal to the number of columns. Contingency table এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। chi-square ডিস্ট্রিবিউশনে আমরা যখন ইন্ডিপেন্ডেন্সি টেস্ট করব দুটি ভেরিয়েবলের মধ্যে বা দুটি অ্যাট্রিবিউটের মধ্যে, তখন কিন্তু কন্টিনজেন্সি টেবিলটা আমাদের লাগবে। When the table is prepared by enumeration of qualitative data by entering the actual frequencies, and if that table represents occurrence of two sets of events, that table is called the contingency table. Latin con means together, tangere means to touch. It is also called as an association table. ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি যে কন্টিনজেন্সি টেবিলটা হচ্ছে কোয়ালিটেটিভ, দুই সেট কোয়ালিটেটিভ ডাটার একটা কম্বাইন্ড টেবিলকে আমরা বলছি কন্টিনজেন্সি টেবিল। তো শিক্ষার্থীরা, chi-square টেস্টের সাথে রিলেটেড আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে জেনে নিলাম। এখন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে একটু আলোচনা করি। Chi-square test is an important test amongst the several tests of significance developed by statisticians. It was developed by Carl Pearson in 1900. Chi-square test is a non-parametric test not based on any assumption or distribution of any variable. This statistical test allows a specific distribution known as chi-square distribution. In general, the test we use to measure the difference between what is observed and what is expected according to an assumed hypothesis is called the chi-square test. আমরা এখানে chi-square test সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিলাম। এখন দেখব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ chi-square test. আমরা আগেও বলেছি যে this test is non-parametric test, is based on frequencies and not on parameters like mean and standard deviation. The test is used for testing the hypothesis and is not useful for estimation. এটা কোনো estimation আমরা ব্যবহার করব না, এটা ব্যবহার করা হচ্ছে testing hypothesis. This test can also be applied to complex contingency table with several classes and such as a very useful test in research work. রিসার্চের ক্ষেত্রে chi-square টেস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট।
This test is an important non-parametric test as no rigid assumptions are necessary in regard to type of population, no need of parameter value, and relatively less mathematical details are involved. তো আমরা ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নিলাম chi-square টেস্টের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব chi-square টেস্টের আরো কিছু ইম্পর্টেন্ট বিষয়। A chi-square test is a statistical test commonly used for testing the independence and goodness of fit. chi-square টেস্টটা কোথায় ব্যবহার হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি যে ইন্ডিপেন্ডেন্সি টেস্ট করার জন্য এবং গুডনেস অফ ফিট টেস্টের জন্য chi-square টেস্ট ব্যবহার করা হচ্ছে। Testing independence determines whether two or more observations across two populations are dependent on each other. That is whether one variable helps to estimate the other. Testing for goodness of fit determines if the observed frequency distribution matches a theoretical frequency distribution. তো আমরা এখানে তোমাদেরকে মেইনলি যেটা করাবো আজকে testing independence determine whether two or more observations across two populations are dependent on each other. আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স টেস্টটা তোমাদের করাচ্ছি। chi-square টেস্ট দুই রকম হতে পারে, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে টেস্ট ফর কম্পেয়ারিং ভ্যারিয়েন্স। কতগুলো ভ্যারিয়েন্সের মধ্যে রিলেশন আছে কিনা সেটা দেখার জন্য chi-square টেস্ট করা হয়, সেটাকে আমরা বলবো প্যারামেট্রিক chi-square টেস্ট। আর টেস্টিং ইন্ডিপেন্ডেন্স আর টেস্ট ফর গুডনেস ফিট এই দুইটার জন্য আমরা chi-square এর নন প্যারামেট্রিক টেস্ট ফলো করে থাকি। এখন chi-square টেস্টের কিছু কন্ডিশন আছে যে কখন আমরা chi-square টেস্ট ইউজ করতে পারি। Number 1, observation recorded and collected are collected on random basis. অর্থাৎ অবজারভেশন গুলো র্যান্ডমলি কালেক্ট করা হবে। All items in the sample must be independent. সবগুলো আইটেম অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে। No group should contain very few items. Suppose less than 10, কোনো কোনো ক্ষেত্রে এটাকে নাম্বার অফ 5 ধরা হয়, যে 5 এর কম অথবা 10 এর কম সাধারণত অবজারভেশনকে chi-square টেস্টে অ্যালাউ করা হয় না। Total number of items should be large, say at least 50. অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল অবশ্যই 50 বা তার বেশি হতে হবে। তোমরা টি টেস্টে দেখবে যে নাম্বার অফ স্যাম্পল অবশ্যই less than or equal to 30, বাট chi-square টেস্টে নাম্বার অফ স্যাম্পল কত হবে বা নাম্বার অফ আইটেমস হবে at least 50। এগুলো হচ্ছে chi-square টেস্টের কিছু কন্ডিশন। কি কি কন্ডিশন আমরা আবার একটু দেখি। অবজারভেশন গুলো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, less than 5 হওয়া যাবে না, এবং টোটাল নাম্বার অফ অবজারভেশন গ্রেটার দেন অর at least 50, আর কালেক্ট করা হবে এগুলো র্যান্ডমলি। এই চারটা কন্ডিশন chi-square অ্যাপ্লিকেশনের জন্য খুবই জরুরি। আমরা জানি chi-square ডিস্ট্রিবিউশন হচ্ছে chi-square স্ট্যাটিস্টিক যে ডিস্ট্রিবিউশনটা ফলো করবে সেটাকে আমরা বলি chi-square ডিস্ট্রিবিউশন। এগুলো তোমাদের পরবর্তীতে ডিটেইলস আমরা হয়তো আলোচনা করব। তো এখানে chi-square ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ দেওয়া হয়েছে। এখানে x অক্ষে chi-square এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, y অক্ষে দেওয়া থাকবে প্রবাবিলিটি, এবং v হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তো তোমরা দেখো v is equal to 1 এর জন্য chi-square ডিস্ট্রিবিউশনের শেপটা এরকম হবে, v is equal to 2 এর জন্য একরকম, v is equal to 3, v is equal to 4, v is equal to 5। ঠিক আছে, স্যাম্পল সাইজ যত বাড়ছে, ডিগ্রিজ অফ ফ্রিডমের যত বাড়বে, ডিস্ট্রিবিউশনটা কিন্তু তত নরমালের দিকে যেতে থাকবে। এখন কম্পেয়ারিং ভ্যারিয়েন্সের জন্য chi-square স্ট্যাটিস্টিককে আমরা এভাবে লিখতে পারি যে chi-square is equal to sigma square divided by sigma
p স্কয়ার ইনটু n মাইনাস 1। এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, এটা হচ্ছে সিগমা s স্কয়ার হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, সিগমা p স্কয়ার হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এটা কাই স্কয়ার টেস্ট, এটা কাই স্কয়ার স্ট্যাটিস্টিক ফলো করবে উইথ n মাইনাস 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। কাই স্কয়ার টেস্টের আরেকটা ফর্মে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে আগেই বলেছি টেস্ট অফ গুডনেস অফ ফিট আর হচ্ছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এই দুইটা টেস্টের জন্য কাই স্কয়ার স্ট্যাটিস্টিক হবে সাম অফ ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। এখানে ও হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করব আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলো থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে এভাবে আমরা কাই স্কয়ারের ভ্যালুটা বের করে থাকি। এই স্ট্যাটিস্টিকটা ইউজ করা হয় দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে টেস্ট অফ গুডনেস অফ ফিটের আর একটা হচ্ছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের। আজকে আমরা তোমাদের টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের উপরে একটা এক্সাম্পল করাবো। As a test of independence, chi-square test enable us to explain whether or not two attributes are associated. Testing independence determine whether two or more observations across two populations are dependent on each other. That is, whether our variables helps to estimate the other. If the calculated value is less than the table value at certain level of significance for a given degree of freedom, we conclude that null hypothesis stands, which means that two attributes are independent or not associated. If calculated value is greater than the table value, we reject the null hypothesis. Then we say that the two attributes are not dependent, that is, they are associated. অর্থাৎ যদি টেবিল ভ্যালুটা ক্যালকুলেশন ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন নাই। আর যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তখন আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অর্থাৎ দুটি অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ তারা ডিপেন্ডেন্ট। এভাবে আমরা কাই স্কয়ার টেস্টের ধারাবাহিকতাটা ফলো করে থাকি, যে স্টেপগুলো এরকম। প্রথমে আমরা কাই স্কয়ার কন্টিনজেন্সি টেবিল থেকে কাই স্কয়ার স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করব, তারপর ডিগ্রিজ অফ ফ্রিডমের সাহায্যে টেবিল মান দেখবো একটা সার্টেন লেভেল অফ সিগনিফিকেন্সে 5% অর 10%। দেন আমরা দেখব যে ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এবং আমরা প্রথমেই ধরে নেই যে নাল হাইপোথিসিস আমরা ধরি যে টু ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরি যে টু ভেরিয়েবলস আর নট ইন্ডিপেন্ডেন্ট অর টু ভেরিয়েবলস আর অ্যাসোসিয়েটেড। তারপরে আমরা কাই স্কয়ার স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করি এবং ওখানে আমরা যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব সেটা বের করার জন্য একটা ফর্মুলা আমরা দেখে নিচ্ছি, যে রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে E is equal to row total into column total divided by grand total. তারপরে আমরা ক্যালকুলেট টেস্ট স্ট্যাটিস্টিক কাই স্কয়ার এবং ডিগ্রিজ অফ ফ্রিডম বের করি r-1 ইনটু c-1। আর হচ্ছে নাম্বার অফ রো, সি হচ্ছে নাম্বার অফ কলাম। আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি এখন। এটা একটা বাইভেরিয়েট কন্টিনজেন্সি টেবিল। এখানে ডেমোক্র্যাট, রিপাবলিকান, ডেমোক্র্যাট সমর্থন করে এরকম কতজন,
নিউট্রাল কতজন, অপোজিট বা সমর্থন করে না এরকম কতজন। এখানে একটা ডাটা দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা একবারে সরাসরি টেবিলটাতে চলে গিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দল নিয়ে এখানে একটা টেবিল করা হয়েছে, তাদের ওপিনিয়ন নিয়ে 90 জন এখানে আমাদের স্যাম্পল নেওয়া হয়েছে। 90 জনের মতামত নেওয়া হয়েছে। তার মধ্যে ডেমোক্র্যাট, রিপাবলিকান, ফেভার, নিউট্রাল, অপোজ। তো ডেমোক্র্যাট ফেভার করে এরকম 10 জন, নিউট্রাল 10 জন, অপোজিশন 30। আবার রিপাবলিকান ফেভারে আছে 15 জন, নিউট্রাল 15 জন, অপোজিট আছে 10। এখন দেখো এখানে দুইটা রো আছে, ডেমোক্র্যাট আর রিপাবলিকান, এগুলো হচ্ছে দুইটা রো। আর ফেভার, নিউট্রাল, অপোজ এগুলো হচ্ছে তিনটা কলাম। আমরা কিন্তু এখানে রো টোটাল, কলাম টোটাল বের করে নিয়েছি, ঠিক আছে। রো টোটাল হচ্ছে, ফার্স্ট রো টোটাল হচ্ছে 50, সেকেন্ড রো টোটাল 40, ফার্স্ট কলাম টোটাল 25, সেকেন্ড কলাম টোটাল 25, অপোজ থার্ড কলাম টোটাল 40। এখন আমরা এখানে নাল হাইপোথিসিস কি ধরবো? ধরছি there is no difference between D and R in their opinion on gun control issue. Alternative hypothesis ধরা হয়েছে there is an association between response to gun control survey and the party membership in the population. অর্থাৎ গান কন্ট্রোল সম্বন্ধে ডেমোক্রেটের মতামত কি, রিপাবলিকানের মতামত, এদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আমরা ধরে নিয়েছি যে দুজনের মতামতের মধ্যে কোনো সম্পর্ক নাই, এটাই নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দুইটা দলের মতামতের মধ্যে সম্পর্ক আছে। এখন আমরা ক্যালকুলেটিং টেবিলে চলে গিয়েছি। দেখো ডেমোক্র্যাট অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, 10, 30, 15, 15, 10। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি, প্রথমটা করেছি প্রথম কলাম টোটাল ইনটু প্রথম রো টোটাল ডিভাইডেড বাই 90, ক্যালকুলেট করে আমরা পাবো 13.9। একইভাবে এটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির জন্য আমরা এই কলাম টোটাল নিয়েছি 25 আর এটার রো টোটাল 50 ডিভাইডেড বাই 90, যেহেতু একই মান এটাও একই ভ্যালু আসছে 13.9। থার্ড কলামের ফার্স্ট এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি FE, এটা আমরা বের করব। এটা রো টোটাল 50, এটার কলাম টোটাল 40 ডিভাইডেড বাই 90, আমরা পাবো 22.2। অর্থাৎ তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করি। প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা অবজার্ভ ফ্রিকোয়েন্সির জন্য একটা করে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা পাবো। অর্থাৎ যতগুলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি ততগুলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করে থাকি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে 1, 2, 3, 6টা অবজার্ভ ফ্রিকোয়েন্সি ছিল আমাদের, 6টা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি। এখানে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের কন্ডিশনে থাকার কথা, যেটা হচ্ছে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টোটাল কিন্তু একই হবে, দ্যাট ইজ সাম অফ f0 ইকুয়াল টু সাম অফ fe। এটা কিন্তু তোমরা একটু দেখে নিবে যে এই যে আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা পেয়েছিলাম 90, তোমরা যেই ক্যালকুলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো বের করেছো এগুলো যোগ করে 90 হয় কিনা কাই স্কয়ার ক্যালকুলেট করার আগে এটা কিন্তু তোমরা চেক করে নেবে। দ্যাট ইজ অবজার্ভ ফ্রিকোয়েন্সির টোটাল হচ্ছে 90, তুমি যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করেছো 13.9, 13.9, 22.2, 11.1, 11.1, 17.8, এই মানগুলো যোগ করেও কিন্তু 90 হতে হবে।
তাহলে তুমি বুঝবে যে তোমার ক্যালকুলেশন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করা গুলো সঠিক হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি অবশ্যই এটা চেক করবে যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি টোটাল এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি টোটাল কিন্তু সেম হতে হবে। এখন আমরা ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করেছি কাই স্কয়ার ইজ ইকুয়াল টু অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটার সামেশন করেছি। প্রত্যেকটা টেবিলের জন্য ফার্স্টের জন্য দেখো 10 minus 13.89 whole square divided by 13.89, একইভাবে 10 minus 13.89 whole square divided by 13.89, then 30 minus 22.2 divided by whole square divided by 22.2। তোমরা দেখতে পাচ্ছ প্রথম সারির তিনটা ভ্যালু আমরা যোগ করেছি, পাশাপাশি বাকি তিনটা ভ্যালু আমরা যোগ করেছি। এভাবে আমরা কাই স্কয়ারের ক্যালকুলেটেড মানটা বের করেছি। ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা বের করি r-1 ইন্টু c-1, দুইটা রো আছে, সো 2 - 1 ইন্টু 3 - 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। এখন আমরা দেখব টেবিল ভ্যালু। কাই স্কয়ার টেবিল থেকে আমরা আলফা 0.05 এ ডিগ্রিজ অফ ফ্রিডম 2 তে আমরা পাই ক্রিটিক্যাল মান একটা পাই 5.99। তোমরা কাই স্কয়ার টেবিলে দেখবা যে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 এর জন্য 0.05 লেভেলে টেবিল ভ্যালুটা আমরা পাই 5.99। আমরা ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি 11.01, যেটা 5.99 এর চেয়ে বড়। সো আমরা বলতে পারি, আমাদের আগের কন্ডিশন অনুযায়ী বলতে পারি যে যেহেতু ক্যালকুলেটেড মান টেবিল মানের চেয়ে বড়, সো আমরা কি করব, নাল হাইপোথিসিস রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। কারণ যেহেতু টেবিল মানটা ক্যালকুলেটেড মানের চেয়ে ছোট, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল মানের চেয়ে বড় হয়েছে, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। রিজেক্ট করলে আমরা ধরে নিয়েছিলাম ডেমোক্র্যাটস আর রিপাবলিকান ডিফার সিগনিফিকেন্টলি, দ্যাট ইজ তারা ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাদের মতামত ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা রিজেক্ট হয়েছে। সো তাদের মতামতের এখন significantly dependent. Democrats and Republic differ significantly in their opinion on gun control issue. So আমরা দেখতে পাচ্ছি যে কাই স্কয়ারের ক্যালকুলেটেড মান বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আরেকটা কথা একটু তোমাদের বলে নিচ্ছি, যদি অবজার্ভ ফ্রিকোয়েন্সি কোনো ক্ষেত্রে 5 এর চেয়ে কম হয়, তখন একটা কারেকশনের প্রয়োজন হতে পারে, সেটাকে আমরা বলি ইয়েটস কারেকশন। সেক্ষেত্রে কাই স্কয়ারের একটা কারেক্টেড ভ্যালু আমরা পেয়ে থাকি যদি এটা 2/2 কন্টিনজেন্সি টেবিলের জন্য, এটা আমরা ফলো করে থাকি। 2/2 কন্টিনজেন্সি টেবিলে যদি কোনো মান অবজার্ভ ফ্রিকোয়েন্সি যদি লেস দেন 5 হয়, তাহলে আমরা কাই স্কয়ারের কারেক্টেড একটা ফর্মুলা ইউজ করি, যেটাকে বলা হয় ইয়েটস কারেকশন। AD minus BC minus 0.5 n whole square divided by R1 into R2 into C1 into C2. এটাকে আমরা বলি ইয়েটস কারেকশন যদি কোনো অবজার্ভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান 5 হয়ে থাকে। 2/2 কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যদি
ইয়েট কারেকশন দরকার হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। 2/2 কন্টিনজেন্সি টেবিলের প্রথম কলামের মানগুলো প্রথম রো এর মান থাকবে এ বি, দ্বিতীয় রোয়ে আমরা যাব সি ডি, এভাবে ধরে আমরা এডি মাইনাস বিসি এভাবে ক্যালকুলেশন করে থাকি। নেক্সট আমরা দেখব কাই স্কয়ার টেস্টের কিছু ডিসঅ্যাডভান্টেজেস থাকতে পারে। অ্যাডভান্টেজেস আমরা আগে অনেকক্ষণ দেখেছি, আবার একটু দেখি যে কাই স্কয়ার test association between variables by attributes, identify difference between observed and expected values. এগুলো ছিল অ্যাডভান্টেজেস বা ইউজেস। আরো কিছু অ্যাডভান্টেজেস এবং ইউজেস ছিল, আমরা এতক্ষণ আলোচনা করেছি। আর ডিসঅ্যাডভান্টেজেস থাকবে কিছু, যেমন cannot use percentage, data must be numerical, categories of two are not good to compare, the number of observations must be greater than 50, 20 plus, the test become invalid if any of the expected value are below 5. Quite complicated to get right, difficult formula কিছুটা complicated. তো আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের কাই স্কয়ার টেস্টের কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা আজকে আলোচনা করলাম। কাই স্কয়ার টেস্টের ডেফিনিশন, ইউজেস, কাই স্কয়ার টেস্ট কিভাবে আমরা ক্যালকুলেট করে থাকি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম। কোন কোন ক্ষেত্রে কাই স্কয়ার টেস্ট ইউজ করা হয় এবং এটা কখন নন প্যারামেট্রিক, কখন প্যারামেট্রিক, এগুলো আমরা আজকে আলোচনা করেছি। তিনটা ক্ষেত্রে কাই স্কয়ার ব্যবহার করা হয় সেগুলো আমরা বলেছি মেইনলি। ডিগ্রিজ অফ কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমরা আগেও পড়েছো, আজকেও আলোচনা করেছি। প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো সম্বন্ধে ধারণা না থাকলে যে কোনো টেস্টেই তোমার সমস্যা হবে। অবশ্যই এগুলো সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে আসতে হবে। এগুলো ফুল ধারণা থাকতে হবে যে নাল হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিস কি, দেন ডিগ্রিজ অফ ফ্রিডম কি, কন্টিনজেন্সি টেবিল কি, 2/2 টেবিল বা 2/3। আমরা আজকে তিনটা কলাম দুইটা রো নিয়ে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলবো 2/3 কন্টিনজেন্সি টেবিল। স্কয়ার টেস্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছি আমরা। নেক্সট আমরা দেখেছি কোথায় কখন ইউজ অফ কাই স্কয়ার টেস্ট, দেন টাইপ অফ কাই স্কয়ার টেস্ট, condition for the application of chi-square test, ঠিক আছে। chi-square distribution কিভাবে, এখানে তোমরা একটা জিনিস দেখবা, chi-square distribution কিন্তু chi-square test সবসময় 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। chi-square এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না, কারণ এটা একটা স্কয়ার, chi-square distribution বা chi-square test, এটা কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, যেহেতু এটা একটা স্কয়ার টার্ম। এই যে কম্পেয়ারিং ভেরিয়েন্স টেস্ট, এখানেও আমরা স্কয়ার টার্ম ইউজ করি, এখানেও আমরা কিন্তু অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো স্কয়ার ডিভাইডেড বাই ই, এটা একটা স্কয়ার টার্ম, এখানে কিন্তু নেগেটিভ টার্ম হতে পারে না। কাই স্কয়ারের ভ্যালু সবসময় 0 থেকে ইনফিনিটি। সো কাই স্কয়ারের ভ্যালু যদি তোমার কখনো নেগেটিভ আসে তাহলে তুমি তোমার ক্যালকুলেশনে ভুল করেছো, আবার তুমি প্রথম থেকে শুরু করবে। ইন্ডিপেন্ডেন্স টেস্টের ক্ষেত্রে আমরা আজকে যেটা করেছি যে এখানে স্টেপ গুলো দেয়া আছে, যে কোনটার পরে কোনটা করব আমরা। নাল হাইপোথিসিস ধরবো, টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করব, স্যাম্পল থেকে টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করে আমরা দেখব টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করে ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর থেকে বড় হয় তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড আর অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, এবং যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর থেকে ছোট হয় তখন আমরা বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। এগুলো তোমাদের এখানে পুরোটাই ব্যাখ্যা করা আছে।
আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম গান কন্ট্রোল ইস্যুতে দুটি দলের অপিনিয়ন নিয়ে আমরা এখানে একটা টেবিল করেছি। তারপরে আমরা নাল হাইপোথিসিস ধরেছি যে তাদের অপিনিয়ন ইন্ডিপেন্ডেন্ট, বাট আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, সো তাদের অপিনিয়ন মধ্যে অ্যাসোসিয়েশন আছে, ইন্ডিপেন্ডেন্ট না। এভাবে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কাই স্কয়ার টেস্টের উপরে আলোচনা এখানেই শেষ করছি। তোমরা মনোযোগ দিয়ে পুরোটা প্র্যাকটিস করবে এবং কাই স্কয়ার টেবিল থেকে টেবিল ভ্যালু বের করে তোমরা আরো কিছু এক্সাম্পল দেখবা বইয়ে দেয়া আছে, তোমরা যে বইটা ফলো করো ওখানে বা বিভিন্ন বছরের কোশ্চেন কালেক্ট করে ওখানে যে প্রবলেম গুলো আসে বা যে রিলেটেড কোশ্চেন গুলো হয় তোমরা সেগুলো স্টাডি করবে এবং সেগুলো সলভ করবে। তা করতে গেলে সলভ করলে তোমাদের প্রবলেম কি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে পরীক্ষার জন্য। সিলেবাস কমপ্লিট করে নিজেকে রেডি রাখবে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে পরীক্ষাগুলো সব সাসপেন্ড হচ্ছে বা হচ্ছে না নিয়মিত, তবে একটা সময় ইনশাল্লাহ আমরা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসবো এবং আমাদের আগের মতো স্বাভাবিক সবকিছু শুরু হবে সেই আশা ব্যক্ত রেখে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই আশায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।